আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব বাংলাদেশের আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জয় ও টিউলিপের সহায়তায় রূপপুর থেকে $500 কোটি আত্মসাৎ হাসিনার। এরপর জানিয়ে দিব শেখ হাসিনার বিরুদ্ধে একদিনে 7 মামলা। আরো জানিয়ে দিব দ্য উইকের প্রতিবেদন, শেখ হাসিনার পদত্যাগের আগে ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান। এদিকে শেখ হাসিনা বেঁচে থাকুক, এটাই তার শাস্তি বলছে শাফিক রেহমান। জানিয়ে দিব বিলুপ্ত সংসদের এমপিদের বাসায় অভিযান পরিচালনার দাবি ফারুকের। সর্বশেষ জানিয়ে দেব সাবেক ডিএমপি কমিশনার ও ডিবির হারুনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের তাজা খবরে। জয় ও টিউলিপের সহায়তায় রংপুর থেকে $500 কোটি আত্মসাৎ হাসিনার। সেলের সজীব অজিত জয় ও ভাগ্নে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার 17 আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্প প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে প্রোডাক্টটি 2018 সালে চালু হয়। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা। ওই প্রতিবেদনে বলা হয়, রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রাম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যার মাধ্যমে মধ্যস্থতা করে জয় ও টিউলিপ। প্রতিবেদনের মতে বাংলাদেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এতে আরো বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ খরচ ধরা হয় $1265 কোটি। প্রয়োজনের তুলনায় অনেক বেশি। মালয়েশিয়া একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রাম। নিজের ভাগ্নি শেখ রেহনার মেয়ে টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সাথে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহনা ও তার পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কের $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতা করেন তিনি। 2009 সালে প্রসায় লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক। তার মা শেখ রেহনা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রে ও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। শেখ হাসিনার বিরুদ্ধে একদিনে 7 মামলা। 11 বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার 18 আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ জাকি আল ফারাবির আদালতে এই মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাকরি। মামলাটি তদন্ত করে প্রতিবেদনে দেওয়ার জন্য মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। এ তথ্য নিশ্চিত করে আদালত বেঞ্চের সহকারী নাজমুল হাসান তালুকদার। এছাড়া কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতন আন্দোলনে হত্যার অভিযোগ এনে ঢাকা, নারায়ণগঞ্জ, রংপুর, জয়পুরহাট ও নাটোর এদিনে আরো 6টি মামলা হয়েছে। সব কয়টি মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। শাপলা চত্বরে মামলার বাদীর অভিযোগে 13 দফা দাবিতে 2013 সালে 5 মে হেফাজত ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। আসামিরা পরস্পর যোগ সাজসে রাত 11টার দিকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন। এরপর শাপলা চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালিয়ে মাদ্রাসা ছাত্র ও পথচারীদের ওপর গণহত্যা চালানো হয়। পরে লাশ সিটি কর্পোরেশনের গাড়িতে করে নিয়ে গুম করা হয়। নিহত ব্যক্তিদের পরিবার থানায় মামলা করতে গেলে তাও নেওয়া হয়নি। কোটা সংস্কার আন্দোলনে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে 2 শিক্ষার্থী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রবিবার মামলা করে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন বেগম। ঢাকার মুখ্য মহানগর হাকিম তারিকুল ইসলামের আদালতে এই মামলা করেন তিনি। শুনানির পর আদালত বাদীর অভিযোগ নিয়মিত এজাহার হিসেবে নথিভুক্ত করে আইনি ব্যবস্থা নিতে
সুট্টাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নজরুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ডিএনপির সাবেক গোয়েন্দা প্রধান হারুনা রশিদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার এবং ডিএনপির সাবেক কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের আগে ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন আগে সেনাবাহিনীর তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। ভারতীয় সাময়িকী দ্য উইকে শনিবার 17 আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়। এতে বলা হয়, 2 আগস্ট এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবেদনে বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে দিয়েছে দ্য উইক। দ্য উইকের প্রতিবেদনে বলা হয়, সেদিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে সামরিক বাহিনীও ছিল। পরিস্থিতি নিয়ে কথা বলতে সেদিন ওই বৈঠকে ডেকেছিলেন সেনাপ্রধান। দ্য উইককে জানায়, সেনা কর্মকর্তাদের মধ্যে জমে থাকা ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান সেদিন বলেন যে, যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে। তিনি বলেন, আমাদের দেশে 1970 সালের পর এমন গণবিক্ষোভ আর কখন হয়নি, তাই এটি ব্যতিক্রম ঘটনা, সবাইকে ধৈর্য ধরতে হবে। তবে এর আগেই সেনাবাহিনীর ভিতরে অনেক কিছু ঘটে গেছে। আর 2 আগস্টের বৈঠকের শেষ হয়েছে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মধ্য দিয়ে। দ্য উইক বলছে, এর জেরে শেষমেশ শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে গদি থেকে সরানোর সিদ্ধান্ত নিয়ে হয় তাকে। 3 দিন পর প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে সেনা প্রধানের আত্মীয়রা সম্পর্কটি উল্লেখ করে দ্য উইক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা তাকে নিয়োগ দেওয়ায় এবং আত্মীয়তা থাকায় তিনি এ ব্যাপারে বেশ অস্থিতিকর পরিস্থিতিতে পড়েন। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন সেনাপ্রধান। তিনি বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করছে। তারা 1719টি গুলি ছুড়ছে, 14,000 ফাঁকা গুলি ছুড়ছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে 31টি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে। একের পর এক প্রশ্ন আসতে থাকে। তরুণ সেনা কর্মকর্তারা মেজর মোহাম্মদ আলী হায়দার ভুইয়া সেনাবাহিনীর ভূমিকা এবং এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করে দমন পীড়নের বিরুদ্ধে আল্লাহর করুণা ভিক্ষা করেন এবং এতে যুক্ত না হওয়ার কথা বলেন। সেদিন সেনাপ্রধান শুধু বলেন আমিন। শেখ হাসিনা বেঁচে থাকুক, এটাই তার শাস্তি, বলছে শফিক রেহমান। নির্বাসিত প্রবাস জীবন কাটিয়ে 6 বছর পর দেশে ফেরা সিনিয়র সাংবাদিক শফিক রহমান বলছেন, তিনি চান শেখ হাসিনা বেঁচে থাকুক, বেঁচে থাকতেই তার শাস্তি বলে মনে করেন তিনি। রোববার 18 আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর এই মন্তব্য করেন শফিক রহমান। এর আগের রোববার দুপুরে 12:15টার দিকে বাংলাদেশ বিমান একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শফিক রহমান। শফিক রহমানকে বিমানবন্দরে করতালি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক, নেতা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দেশবাসীকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে শফিক রহমান বলেন, আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, আমি কারো প্রাণহানি চাই না, কোনো সহিংসতা নয়, সবাইকে ভালোবাসুন। ব্যক্তি পূজা বিষয়ে শফিক রহমান বলেন, ব্যক্তি পূজা বন্ধ করুন, ব্যক্তি পূজা ইসলাম ধর্মের বিরোধী, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা বিপ্লবী সরকার। এখানে এখন বিপ্লবী আইন চলছে, সে আইন 2 মাসের ভিতরে বিচার করা হবে। কিউবার ইতিহাসে আপনারা পড়েন, তাহলে জানতে পারবেন। নতুন সরকারের কাছে যাওয়া সম্পর্কে শফিক রহমান বলেন, সবার চাকরি হতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। ছাত্র জনতা আন্দোলনে নিহত হওয়া সম্পর্কে ওই সিনিয়র সাংবাদিক বলেন, এবারের আন্দোলনে যারা জীবন দিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করতে হবে। প্রসঙ্গত, গত বছরের 17 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয়কে অপহরণ করা ও হত্যার ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনের 7 বছর করে কারাদণ্ড দিয়েছিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। এর আগে 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় মামলাটি করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা। ওই মামলায় 2016 সালের 16 এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রহমান। পরে জামিনে মুক্তি পেয়ে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়।
বিলুপ্ত সংসদে এমপিদের বাসায় অভিযান পরিচালনার দাবি ফারুকের। বিলুপ্ত জাতীয় সংসদ সদস্যের বাসায় হাজার হাজার কোটি টাকা রয়েছে উল্লেখ করে অবিলম্বে সেখানে অভিযান পরিচালনার দাবি জানিয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। রবিবার 18 আগস্ট দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি তুলে ধরেন। বিএনপির এই নেতা বলেন, যেসব সংসদ সদস্য অনির্বাচিত যারা হাজার হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশের বিদ্যুৎ খাতে দুর্নীতি করছে, সড়ক জনপথ বিভাগে দুর্নীতি করছে, যারা বিচার বিভাগে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেয়নি, সে সকল অনির্বাচিত সংসদ সদস্যের কিছু আনাগোনা জনগণ দেখতে পেরেছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করব, আইন নিজের হাতে আমরা তুলে নেব না। আমরা নেতা হিসেবে তারেক রহমানকে মানি। আমার নেতা তারেক রহমান বলছেন, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন। 7 জানুয়ারি ভোটবিহীন ডার্মি নির্বাচনের 300 এমপি বাসায় হাজার হাজার কোটি টাকার ডলার পাবেন। তল্লাশি করুন, তদন্ত শুরু করেন, সব বেরিয়ে পড়বে। আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত। ঢাকা সেনানিবাস শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার জন্য বরাদ্দকৃত বাড়ির ভবনে নির্মাণ করে শিক্ষার্থীদের নামে হোস্টেল নির্মাণের দাবি জানিয়েছে সাবেক বিরোধী দলের এই প্রধান হুইপ। বলেন, আমরা বলতে চাই, খালেদা জিয়াকে সরকার বাড়ি দিয়েছিল ক্যান্টনমেন্টে, সেদিন আমাদেরকে ঢুকতে দেয়নি। ম্যাডামকে খালি হাতে সরকার কর্তৃক বরাদ্দকৃত বাড়ি থেকে শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসাকে দায়ী করে বের করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশে এখন জনগণের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনতার দাবি, ধানমন্ডির 32 নম্বর বাড়িতে 10 তলা ভবনে তৈরি করে ঢাকা কলেজের হোস্টেল তৈরি করে আবু সাইদ নামে নামকরণ করা হোক। ফারুক বলেন, শেখ হাসিনা ইতিহাস পড়ে দেখেননি। তিনি বলেছিলেন, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে সরাতে পারে, কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে যে আন্দোলন ঢাকার বুকে হয়েছে, সেই আন্দোলনের মুখে শেখ হাসিনা চুরি করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অহংকার আল্লাহর চোখে শোভা পায় না। সাবেক ডিএমপি কমিশনার ও ডিবি হারুনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের সহায়তা পাওয়ায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবি প্রধান হারুন রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রোববার 18 আগস্ট বিকেলে দুদক সচিব খোরশেদা ইয়াসমিনে এ তথ্য নিশ্চিত করছে। এর আগে গত 27 জুন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান। দুদক চেয়ারম্যানের বরাবর সালাউদ্দিন রিগানের পাঠানো চিঠিতে আবেদনে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত খবরে সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার নামে থাকা সম্পদের বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগে গ্রহণ করে তা জানানোর জন্য অনুরোধ করা হলো। 16 জুন মিয়া সাহেবের যত সম্পদ শিরোনামে একটি জাতীয় পত্রিকার প্রতিবেদনে প্রকাশিত হয়। এর 4 দিন পর 20 জুন এবার আলোচনায় আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত এসব প্রতিবেদনে যুক্ত করে অভিযোগ অনুসন্ধানে আবেদন জানায় আইনজীবী রেগান। আবেদনে বলা হয়, অত্যন্ত দুঃখের বিষয় যে জাতীয় দৈনিকের পাতা জুড়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তিনি এই আবেদন আরো উল্লেখ করেন, জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের ক্ষুণ্ণ করে এই জনমতে বিভ্রান্তি সৃষ্টি করে দুর্নীতির বিরুদ্ধে যেখানে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে, সেখানে দুদক নিষ্ক্রিয়। অতএব এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তিনি চিঠিতে আরো বলেন, দুদক এ বিষয়ে অনুসন্ধান উদ্যোগী না হলে আইনি নোটিশ পাঠানো হবে। তাতে ব্যবস্থা না নেওয়া হলে দুদকের নিষ্ক্রিয় চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হবে। দুদকের আরেকটি সূত্রে জানা যায়, ঢাকা মহানগর পুলিশ ডিএনপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে অবৈধ সম্পদ অর্জনের যে অভিযোগ উঠেছে, দুদক সেটি যাচাই বাছাই কমিটির মাধ্যমে বিচার বিশ্লেষণ করেছে। যাচাই বাছাই আসাদুজ্জামান মিয়া নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। আগামী সপ্তাহে কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। এদিকে ঢাকা মহানগর পুলিশ ডিএনপির অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবির প্রধান মোহাম্মদ হারুন রশিদ কিশোরগঞ্জ নিজ এলাকায় গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামের বিলাসবহুল প্রমোদাগার। জেলায় মিঠাইমইন উপজেলায় গাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে 40 একরের বেশি জায়গা নিয়ে রিসোর্টটি তৈরি করা হয়েছে। রিসোর্টটির প্রিমিয়ার সুটের প্রতিদিন ভাড়া 20,000 টাকা, সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন 10,000 টাকা। রিসোর্টটিতে শত কোটি টাকা বেশি বিনিয়োগ করা হয়েছে বলে ধারণা করা হয়েছে স্থানীয়দের।